আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই এখন নির্ভর করছে সরকারের সাফল্য ব্যর্থতা। ডিসি সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা কাজ করতে চান প্রশাসনের ক্যাপ্টেন হিসেবে। আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করছেন মাওলানা ইউসুফ বিন সাদ। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। সপ্তাহের প্রথম কার্যদিবসে সিএনজি চালকদের অবরোধে চরম ভোগান্তি। রাজধানীর সড়ক থমকে যাওয়ার পর জরিমানার বিধান প্রত্যাহার। আমরা সবকিছু নির্বাচনা চাচ্ছি। আগের যে সিদ্ধান্ত ছিল যে মিটারে না চললে 50,000 টাকা জরিমানা করা হবে, সেটা এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। এই সংক্রান্ত একটা আমরা অর্ডার পেয়েছি। অপারেশন ডেভিল হান্টে আবু সাইদ হত্যা মামলার আসামি জামালপুরে গ্রেফতার। গণহত্যার মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে প্রেরণ। 486 কোটি টাকার জামানতে এক্সিম ব্যাংক থেকে 5,000 কোটি টাকা হাতিয়ে নেন নজরুল ইসলাম মজুমদার। বেনামি ঋণ আদায়ে অনিশ্চয়তা। যে কোনো লোন অ্যাপ্লিকেশন বলে আপনাকে প্রথমে সিআইবি রিপোর্ট নেওয়ার কথা। এইগুলো ছাড়াই যদি দিয়ে থাকে তার মধ্যে বোঝা গেল যে সম্পূর্ণভাবে এটা চেয়ারম্যান সাহেবের ইনফ্লুয়েন্সে লোনগুলো দেওয়া হয়েছে। ওনার জবাবদিহিতাটা ওই বোর্ড যদি না নিতে পারে তাহলে উনি একটু তো বেপরোয়া হতেই পারেন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই এখন নির্ভর করছে সরকারের সফলতা বা ব্যর্থতা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরু দায়িত্ব বলে জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, পুরো দেশকে একটি টিম হিসেবে বিবেচনা করে কাজ করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। এ সময় প্রধান উপদেষ্টা অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান। বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে এই সুযোগটি পূর্ণ মাত্রায় আছে। প্রধান উপদেষ্টা জানান, এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না, কারণ এটি দেশের মানুষের নাগরিক অধিকার। ডক্টর ইউনূস আরও বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের হয়রানির ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। এই পরিস্থিতি এবার উল্টে দিতে হবে। অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা। জেলা প্রশাসক পঞ্চগড়কে ধন্যবাদ। পঞ্চগড়ের বন্দর চিনিকল্পনা হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমার করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। দর্শক, বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের আখেরি মোনাজাত চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। कितने ही मुसलमान जेलों में भरे हुए हैं, किन किन मुल्कों की जेलों में भरे हुए हैं।
अल्लाह किन किन हालतों में जेलों के अंदर है, ए अल्लाह उनकी रिहाई के इंतजाम पैदा फरमा दे, ए अल्लाह उनके रिहाई का इंतजाम पैदा फरमा दे, ए अल्लाह जिनके ऊपर ज्यादती हो रही है उन पर रहम फरमा दे, ए अल्लाह जना हक मुकद्दमात में माखूज है, ए अल्लाह उनके खलासी के फैसले फरमा दे, ए अल्लाह आखिरत के बड़े मुकद्दमे का फिक्र हमारे अंदर पैदा फरमा दे, ए अल्लाह कब्र के अजाब से हमें बचा ले, ए अल्लाह कब्र के अजाब से हमें बचा ले, ए अल्लाह कब्र के सवालात हमारे लिए आसान फरमा दे, ए अल्लाह नामा अमाल का सीधे हाथ में मिलना आसान फरमा दे, ए अल्लाह नेकियों के तराजू का झुकना आसान फरमा दे, ए अल्लाह हौज़े कौसर पर नबी के जाम हाथ से जाम पीना नसीब फरमा दे, ए अल्लाह पुल सिरात से गुजरना आसान फरमा दे, ए अल्लाह जन्नतुल फिरदौस में दाखिला नसीब फरमा दे, ए अल्लाह अज़ाब कब्र से हमें बचा ले, ए अल्लाह शिद्दत हिसाब से हमें बचा ले, ए अल्लाह जन्नतुल फिरदौस में दाखिला नसीब फरमा दे, ए अल्लाह हमें मांगना नहीं आता, ए अल्लाह हमें मांगना नहीं आता, तू ही अपने शायाना शान अता फरमा दे, ए अल्लाह तू ही अपने शायाना शान अता फरमा दे, ए अल्लाह जिन जिन चीजों से तुझसे हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने सवाल किया है उन तमाम तर चीजों का हम आपसे सवाल करते हैं, जिन चीजों से हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने पनाह मांगी है उन तमाम तर चीजों से हम तुझसे पनाह मांगते हैं। अल्लाहुम्मा इन्ना नस्अलुका मिन खैरी मा सअलका मिन्हु नबियुका मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व नऊज़ु बिका मिन शर्रि मा इस्तआज़का मिन्हु नबियुका मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अंतल मुस्तआन व अलैकल बलाग व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হলো, আমরা সরাসরি ছিলাম সেখানে। আগের মতো মিটার ছাড়াই চলবে সিএনজি চালিত অটোরিকশা। চালকদের অবরোধের মুখে জরিমানা ও মামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিএ। বিআরটিএর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত বাতিলের কথা জানানো হয়েছে। এর আগে মিটারে না চালানো এবং 50,000 টাকা জরিমানার প্রতিবাদে এক দফা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এতে রাজধানী জুড়ে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করা মানুষ এবং শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলে। সকাল 10:15 নাগাদ জরিমানা ও মামলার বিধান বাতিল করে বিআরটিএ। এরপরই অবরোধ ছেড়ে দেয় আন্দোলনকারীরা। এখনো যানজটের নাকাল রাজধানীবাসী। আমরা বিগত দিনে কন্ট্রাক্ট চালাইছি, এখন আমরা কন্ট্রাক্ট চালাবো। উপরতলার কর্মকর্তা উনি বলছে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, রাস্তায় আমাদের পরীক্ষার যাত্রীগুলো কষ্ট পাচ্ছে, আমরা সবকিছু মেনে আমরা চলে যাচ্ছি। আগের যে সিদ্ধান্ত ছিল যে মিটারে না চললে 50,000 টাকা জরিমানা করা হবে, সেটা এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। এই সংবাদে একটা আমরা অর্ডার পেয়েছি। তো এখন এই মুহূর্তে থেকে এখন আমরা মিটার না থাকলে 50,000 টাকা জরিমানা করা হবে না। সড়ক অবরোধ ছেড়ে এবার বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। রিয়াজ, সিএনজি চালকদের এক দফা দাবি তো মেনে নেওয়া হয়েছে, তারপরও এখন কোন দাবিতে বিআরটিএ কার্যালয়ে অবস্থান নিয়েছেন তারা? এখন তাদের দাবি মূলত 3 দফা দাবি এবং ওই দাবিগুলোর মধ্যে একটি হচ্ছে সিএনজি অটোরিকশায় কোনো ধরনের মিটার রাখা যাবে না, অর্থাৎ মিটার বিহীন সিএনজি চলতে হবে, দিতে হবে এবং এই বিষয়ে কোনো ধরনের মামলা বা করা যাবে না। পাশাপাশি নো পার্কিং যে মামলাগুলো রয়েছে, অর্থাৎ অবৈধভাবে পার্কিং করলে যে জরিমানাগুলো করা হচ্ছে বা মামলার বিধান রয়েছে সেটি বাতিল করতে হবে। পাশাপাশি তাদেরকে কোনো ধরনের মামলাই করা যাবে না এবং বলা হচ্ছে যে এখানে যেসব মামলাগুলো রয়েছে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সহ যে প্রয়োজনীয় যে 2টি রয়েছে সেটি ছাড়া কোনো ধরনের মামলায় সিএনজি অটোরিকশার বিরুদ্ধে করা যাবে না। যদি করা হয়, সেটি যতক্ষণ পর্যন্ত না বাতিল করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই দাবি চলবে। এখানে আসলে স্পষ্টত 2টি পক্ষকে আমরা দেখতে পাচ্ছি। একটি পক্ষ বলেছেন যে দাবি মেরেছে সেই কারণে তারা এখান থেকে চলে গেছে, আরেকটি পক্ষ বলেছে যে দাবি মানা হয়নি সেই কারণে তারা রাস্তা বন্ধ করে রেখেছে এবং
যেসব সিএনজি অটোরিকশাগুলো মূলত চলছে, বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে যাত্রীদের, তাদেরকে আটকে রাখা হচ্ছে এবং তাদেরকে রাস্তার পাশে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে তাদেরকে সাইড করে রাখা হয়েছে এবং যারা যাত্রী আছে তাদেরকে নামিয়ে দিয়ে নিজের দিকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য বলেছেন এখানে সিএনজি চালক যারা রয়েছেন তারা, এবং বলেছেন যে মালিকদের যে জমা 900 টাকা থেকে 1200 টাকা বাড়িয়ে আনা হয়েছে এবং দুটি শিফটে 1800 টাকা করা হয়েছে, সেটি বিআরটিএর পক্ষ থেকে স্পষ্টভাবে স্বীকারোক্তি দিতে হবে, স্পষ্টভাবে বলতে হবে, নির্দেশ দিতে হবে, এবং মালিকরাও যদি সেটা মানে তাহলে তারা রাস্তা থেকে উঠে যাবেন বা এই যে তাদের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন। মুদ্রা কথা হচ্ছে সিএনজি অটোরিকশার বিরুদ্ধে কোনো ধরনের মামলা যদি প্রদান করা হয়, যে সেই সিদ্ধান্ত বহাল থাকে, তাহলে তারা তাদের কর্মসূচি। ধন্যবাদ আপনাকে। পুনরায় নিয়োগের দাবিতে 11তম দিনের মতো শাহবাগে অবস্থান নিয়েছেন বাদ পড়া প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। সকাল 10টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। তাদের অভিযোগ, 3টি ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন প্রাথমিকের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6531 জন সহকারী শিক্ষক। কিন্তু গত 2 ফেব্রুয়ারি এক রিটের আদেশে হাইকোর্ট তাদের নিয়োগ বাতিল করে। এরপর থেকে পুনরায় নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান করে আসছে তারা। গত সোম ও বৃহস্পতিবার তাদের অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সরকারের পক্ষ থেকে আমরা আমাদের যে আশানুরূপ কোনো সুরাহা আমরা পাচ্ছি না। আমাদের অধিকার আদায়ের জন্য আসছে, আমরা কোনো অবৈধ অনৈতিক আবদার বা দাবি নিয়ে আসিনি। এই 11তম দিনেও আমরা এখন পর্যন্ত একটা লোক আমাদের পাশে পাই নাই। এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমরা ন্যায্য অধিকার যতক্ষণ আদায় হবে না ততক্ষণ আমরা রাজপথেই থাকবো। শাহবাগে আজও আন্দোলনে নেমেছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করব। ভাস্কর, আন্দোলনকারী শিক্ষকদের অবস্থানের কারণে যান চলাচলের কোনো সমস্যা হচ্ছে কিনা, কি দেখছেন আপনি? ঈশাত, সকাল 9:30 থেকে মূলত নিজেদের দাবির পক্ষে যাতে সরকার রাজি হয় সে বিষয়ে কিন্তু তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এবং সেই আন্দোলনরত যে সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন মোট 3531 জনকে একটি অমানবিক রায়ের মাধ্যমে, প্রথমে একটি ষড়যন্ত্রমূলক রিট এবং তার পরিবর্তে অমানবিক রায়ের মাধ্যমে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার পরীক্ষা শেষে সব ধরনের পুলিশ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে এবং নিয়োগপত্র পাওয়ার পরও কিন্তু তারা তাদের যে কর্মস্থল সেই কর্মস্থলে যোগ দিতে পারছেন না। এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা বলছেন যে গত 11 দিন ধরে পুলিশের নানা রকম নির্যাতন এবং নিপীড়নের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের দাবি আদায় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত এই দাবির পক্ষে, অর্থাৎ তাদের যে দাবি সেই দাবির সপক্ষে বিচার বিভাগ কিংবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি অথবা রায় না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থান কার্যক্রম সেই অবস্থান কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাবে। একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি ঈশ্বর, যে আজকে 1:30টার পর আপিল বিভাগে একটি শিক্ষকদের এই নিয়োগ সংক্রান্ত যে রিট, সেই রিটের শুনানি রয়েছে এবং সেই রিটের হওয়ার পর কিন্তু আন্দোলনকারী যে শিক্ষক এবং শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের পরবর্তী কর্মসূচির বিষয়ে তাদের অবস্থান জানাবেন। হয়তো বা তাদের কর্মসূচি শাহবাগ অবরোধ হতে পারে, কিংবা আগামীকালকে কোনো ধরনের কর্মসূচি দেবে কিনা তারা সেই বিষয়ে তারা তাদের স্পষ্ট অবস্থান তুলে ধরবে। এবং তাদের এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে কিন্তু শাহবাগ এবং তার চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ধন্যবাদ আপনাকে ভাস্কর। বকেয়া বেতন আর প্রশাসকের অপসারণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টিয়ারি স্টেরিলাইজেশন BAVS এর কর্মকর্তা কর্মচারীরা। সেখানে রয়েছেন আমার সহকর্মী তাজুল ইসলাম, তার কাছ থেকে সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব। তাজুল, কর্মবিরতির কারণ কি এবং কি দাবি জানাচ্ছেন তারা, এবং রোগীদের ভোগান্তির চিত্র তো আপনি দেখছেন, সে বিষয়ে জানাবেন। দেখুন, হাসপাতাল বন্ধ রয়েছে। আসলে ব্যাপারটা এরকম যে আজকে তারা নতুন করে আর কোনো রোগী ভর্তি করেননি। সকাল 10টা থেকে সেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তবে আগে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা কার্যক্রম এক কথায় বলা চলে সেগুলো চলছে। যদিও সেখানকার যারা কর্মকর্তা রয়েছেন কিংবা কর্মচারী রয়েছেন, চিকিৎসক কিংবা নার্স, তারা সবাই আন্দোলনে যোগ দিয়েছেন। ঠিক সামনের যেই প্রাঙ্গণ রয়েছে
এই বিএভিএস প্রধান কার্যালয় এবং বিএভিএস মা ও শিশু হাসপাতালের সামনে যে জায়গাটি প্রধান ফটক থেকে শুরু করে সেখানে তারা অবস্থান নিয়েছেন। শুধু যে এই প্রধান কার্যালয়ের কর্মকর্তারাই আন্দোলন করছেন ব্যাপারটি আসলে তেমন নয়, বরং সারা দেশে 17টি জেলায় তাদের যে 18টি কার্যালয় রয়েছে সবাই আজকে এই আন্দোলনে যোগ দিয়েছেন। তার ফলে যেটি হচ্ছে যে বাকি যেই 17টি কার্যালয় তাদের রয়েছে বিভিন্ন জেলায়, তাদের যে কার্যক্রম বিশেষ করে নারী ও শিশু স্বাস্থ্যের বেশ গুরুত্বপূর্ণ অনেক কার্যক্রম চলে এই প্রতিষ্ঠানগুলোতে, সবাই সেখান থেকে আসলে এক রকমের কর্মবিরতি পালন করছেন এবং ঢাকায় এসে এই কেন্দ্রীয় কর্মসূচিতে তারা যোগ দিচ্ছেন। যেটি বলছেন যে তাদের 8 মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে, একই সঙ্গে নানান রকম অনাচার এবং অবিচার যেই এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলছে সেগুলোর স্থায়ী সমাধান করতে হবে। ধন্যবাদ আপনাকে তানদুর। শেষ হলো ইজতেমার তৃতীয় পর্বের আখেরি মোনাজাত। ঘরমুখো মানুষের খবরাখবর জানবো। ইজতেমা ময়দানে রয়েছেন আমার সহকর্মী পলাশ প্রধান, তার কাছ থেকে জেনে নেব সেখানকার খবরাখবর। পলাশ, আখেরি মোনাজাত শেষে তো এখন ফেরার পালা, মুসল্লিরা নিশ্চয়ই যার যার গন্তব্যে রওনা করেছেন, সেই খবর আমাদেরকে জানাবেন। ইশরাত, মুসলিম কিন্তু আখেরি মোনাজাতের পর আমরা দেখছি যে গেটগুলো রয়েছে, অর্থাৎ 160 একর যে ইজতেমা বরাদ্দকৃত যে ভূমিটি রয়েছে সেই প্রত্যেকটি গেট দিয়ে আমরা দেখছি যে মুসল্লিরা যাচ্ছে, স্বাচ্ছন্দ্যে যাচ্ছে। এখন পর্যন্ত যে জটলা যানজট সেটি কিন্তু আসলে আমরা কোথায় লক্ষ্য করতে পারিনি, তবে যাত্রীরা যাচ্ছে। হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা বিভিন্ন অভিযোগ পাবো, যেটি প্রায় সময় আমরা পেয়ে থাকি যে অতিরিক্ত ভাড়া আদায় বা পরিবহন সংকট, এটি আমরা আসলে কিন্তু প্রায় সময় দেখে থাকি। তবে এইবার এই মাওলানা সাদ অনুসারে যারা রয়েছে হয়তো সেটি আমরা না পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ পর্যাপ্ত পরিমাণে দূরপাল্লা পরিবহন রয়েছে। পাশাপাশি আমরা যে বিষয়টি দেখেছি যে ট্রেনও কিন্তু তাদের জন্য রয়েছে এবং তুরাগ নদী দিয়ে ট্রলার যুগে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে পরিবহন যে সংকটটি সেটি আসলে না থাকার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত যে ভাড়া আদায় সেই বিষয়টি কিন্তু আসলে ইতিপূর্বে 2 থেকে 3 জনের যে মুসল্লি রয়েছে তাদের কাছে শুনেছি, অর্থাৎ যেখানে ভাড়া 100 টাকা সেখানে ভাড়া নিচ্ছে 500 টাকা, এমন কিছু অভিযোগ রয়েছে। বেশ এছাড়া কিন্তু যারা মুসলিম রয়েছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে যেতে পারছে। তারা বলছেন যে এই যে 30 মিনিট যাবৎ যে দোয়াটি অংশগ্রহণ করেছে, দোয়া অংশগ্রহণ করার পর কিন্তু সকলেই কিন্তু হাসি মুখে তারা তাদের গন্তব্যস্থানে যাচ্ছে। কেউ কেউ বলছে যে পরিবারের সকলকে নিয়ে এসছে, পরিবারের সকলকে নিয়ে পায়ে হেঁটেই কিন্তু তারা যাচ্ছে তাদের গন্তব্যস্থানে। অনেকেই কিন্তু আমরা দেখছি যে পরিবারের ছোট ছোট বাচ্চারা কিন্তু বাবা মার সাথে ইজতেমার ময়দানে এসে এই আধা ঘন্টার মুনাজাতে অংশগ্রহণ করে কিন্তু আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে এবং নিজের পরিবারের জন্য দোয়া করে আসলে বলেছিল যে পরিবারকে নিয়ে যেন শান্তিতে থাকতে পারে, এমনটা কিন্তু জানিয়েছে। ইশরাত, পলাশ, ধন্যবাদ আপনাকে। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আবু সাইদ হত্যা মামলার আসামি সহ অন্তত 90 জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। পুলিশ জানায় শনিবার রাতে জামালপুরের ইসলামপুরে গঙ্গাপাড়ায় অভিযান চালানো হয়। নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আবু সাইদ হত্যা মামলার আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে। 5 আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। এছাড়া অভিযানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আরও 2 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া রংপুর মহানগরী সহ বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে 38 জনকে। আর গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধায় অভিযান চালায় সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সেখানে গোপন একটি কক্ষ থেকে গাঁজা ও জুয়া খেলার সরঞ্জাম সহ 8 জনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে 2 জনকে ছেড়ে দেয় পুলিশ। এছাড়া চুয়াডাঙ্গায় 8, পঞ্চগড়, নোয়াখালী, যশোর ও হবিগঞ্জে 7 জন করে আটক করা হয়েছে। পাবনা ও পটুয়াখালীতেও 3 জন করে অভিযানে ধরা পড়েছে। আর টাঙ্গাইলে আটক আছে 1 জন। দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান চলবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে শহীদ ওয়াসিম ও শহীদ ফয়সাল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ সহ আরও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এর আগে সকালে তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। ফজলে করিম আদালতকে জানান তিনি শহরে রাজনীতি করতেন না, জুলাই আগস্টের গণহত্যায় ও জড়িত নয়। তার কথা শুনে আদালত বলেন যদি অপরাধী না হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি ন্যায় বিচার পাবেন। 5 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মুর্তজা চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দেন।
গত 12 সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করে বিজিবি। পরে তাকে চট্টগ্রামে নেওয়া হয়। হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যা চেষ্টা এবং অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখল সহ বিভিন্ন অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় এ পর্যন্ত 10টি মামলা হয়েছে। এবিএম ফজলে করিম চৌধুরী গত 5/2/2024 তারিখের একটি আদেশে ওনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ওনাকে আজকে এই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় আগামী 8/4 অর্থাৎ 8ই এপ্রিল 2024 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দুরভিসন্ধিমূলক আচরণ, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেন, শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওত পেতে আছে। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, জাতি এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে দাবি তার। বলেন, যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে। তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেওয়ার কথা বলেন রিজভী আহমেদ। অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না। 1 থেকে 36 জুলাইয়ে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যেসব সংবাদ মাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরকেও অন্তর্বর্তী সরকার ধারণ করবে বলেও জানান তিনি। দুপুরে প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন প্রেস সচিব। গত 15 বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদ মাধ্যমের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। বলেন, এসব ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে, তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে। শফিকুল আলম আরও বলেন, কারো কণ্ঠ যেন রোধ না হয় এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। এমন সাংবাদিকতা তৈরি হবে যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হওয়া বিস্ফোরণে দগ্ধ 11 জনের মধ্যে 2 জন মারা গেছেন। রাত 3:30টার সময় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিউলি আক্তার নামে এক নারী। আর দুপুরে মারা যান সুমন। দগ্ধদের মধ্যে আরও 2 জনের অবস্থা গুরুতর। বাকিরাও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে আশুলিয়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয় 2 ভাইয়ের পরিবারের 11 জন সদস্য। দগ্ধদের মধ্যে 4 শিশু রয়েছে। পিঠা বানানোর সময় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সড়ক দুর্ঘটনায় মাদারীপুর ও কুষ্টিয়ায় 3 জন নিহত হয়েছে। শনিবার রাতে মাদারীপুরের শিবচরে বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় প্রাণ হারায় লিবন ব্যাপারী ও নয়ন নামে 2 যুবক। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পূর্ব সন্ন্যাসীর চর এলাকায় সার্ভিস লাইনে এই দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই সূর্যনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। এদিকে কুষ্টিয়ার চৌরহাস ফুলতলা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রলির চাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। জন্য যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবেন নড়াইলের মাটিতে, সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্ব, দেশের নেতৃত্ব যারা দিবে তাদের বাছাই করার সময় এসেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশকে ধ্বংস করে ফেলা হয়েছিল বিগত 15 বছর। এখন সময় এসেছে দেশকে গড়ে তোলার। আমরা দেশের মানুষের সামনে 1 মাস 2 মাস 3 মাস আগেও নয়, আমরা আজ থেকে 2.5 বছর আগে প্রায় বাংলাদেশের মানুষের আমরা উপস্থাপন করেছি আমাদের 31 দফা দাবি। কি সেই 31 দফা? এর মধ্যে কম বেশি প্রত্যেকেই ওয়াকিফাল আছেন, অবহিত আছেন এই 31 দফা নিয়ে। এই 31 দফাটা কি? 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার ধ্বংস করেছে। কিভাবে দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব তার এক পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে গঠন হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। কারণ বাংলাদেশের মানুষ অতীতে দেখেছে কম বেশি যত সম্ভব হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আপনাদের সারা বাংলাদেশে ছড়িয়ে দিলেন। এখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এখন এসেছে সামনে সময় কিভাবে দেশকে গড়ে তুলতে হবে। আসুন আজকের এই সম্মেলনে আমরা 2টি বিষয়ে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি। প্রিয় সহকর্মীবৃন্দ, কেন এই প্রতিজ্ঞা গ্রহণ করব? কারণ এই কারণেই প্রতিজ্ঞা গ্রহণ করব, এখানে উপস্থিত যে 707 জন আজকে কাউন্সিলর আছেন, প্রতিটি কাউন্সিলর আপনারা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। 500 কোটি টাকার কম জামানতে এক্সিম ব্যাংক থেকে প্রায় 5,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন নাসার গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। প্রভাব খাটিয়ে নাম সর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে বের করে নেন এসব ঋণ। এর বাইরে আরও 20টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে 11,000 কোটি টাকা ঋণ নেন আলোচিত এই ব্যবসায়ী। 2টি পৃথক হত্যা মামলায় পতিত সরকারের অন্যতম এই সহযোগী এখন কারাগারে। নাসা গ্রুপের চেয়ারম্যানের অর্থ পাচার ও ঋণ অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ। বিস্তারিত আলমগীর হোসেনের রিপোর্টে। এক্সিম ব্যাংকের ঋণ প্রদানে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। সংস্থাটির প্রতিবেদনে দেখা যায়, অনিয়ম জালিয়াতির মাধ্যমে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ঋণের নামে 4,717 কোটি টাকা বের করে নিয়েছেন। নামে বেনামে 18টি প্রতিষ্ঠানের নামে এসব ঋণ দেখানো হয়েছে। এর মধ্যে ফান্ডেড 4,577 কোটি এবং নন ফান্ডেড প্রায় 140 কোটি টাকা। BFIUর প্রতিবেদনে বলা হয়েছে, 18টি প্রতিষ্ঠানের অনুকূলে বিতরণ করা ঋণের প্রকৃত সুবিধাভোগী নজরুল ইসলাম মজুমদার ও তার মালিকানাধীন নাসা গ্রুপ। বিপুল এই ঋণের বিপরীতে জামানত মাত্র 486 কোটি টাকা। এ বিষয়ে এক্সিম ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি। নাসা গ্রুপেরও কেউ কথা বলতে রাজি হননি। যমুনা টেলিভিশন থেকে আসছে একটা নিউজের বিষয়ে কথা বলার জন্য। ব্যাংকের চেয়ারম্যান হওয়ায় প্রভাব খাটিয়ে এভাবে ঋণ বের করে নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বেনামি ঋণ আদায় করাও সম্ভব হবে না। কোনো না কোনোভাবে প্রভাব খাটায়, অথবা ওনার পিছনে যদি কোনো প্রভাব থাকে সেটা খাটায় যদি কোনো কাজ করেন, তখন ওনার জবাবদিহিতাটা ওই বোর্ড যদি না নিতে পারে তাহলে উনি একটু তো বেপরোয়া হতেই পারেন। এবং আমাদের আগের রিজিমের ক্ষেত্রে এটাই বেশি প্রযোজ্য। যে কোনো লোন অ্যাপ্লিকেশন পেলে আপনাকে প্রথমে সিআইবি রিপোর্ট নেওয়ার কথা। সিআইবি রিপোর্ট নিয়েছে কিনা, সেখানে কি লিখছে, এবং এইগুলো ছাড়াই যদি দিয়ে থাকে তার মধ্যে বোঝা গেল যে সম্পূর্ণভাবে এটা চেয়ারম্যান সাহেবের ইনফ্লুয়েন্সে লোনগুলো দেওয়া হয়েছে। 18টি প্রতিষ্ঠানের মধ্যে ফ্ল্যামিঙ্গো এবং মদিনা ডেটস অ্যান্ড নার্সের ঋণ নিয়ে পর্যালোচনা করেছে BFIU। এতে দেখা যায় 2023 সালের এপ্রিলে ট্রেড লাইসেন্স করে 3 দিন পরেই এক্সিম ব্যাংকের টাওয়ার শাখায়
চলতি হিসাব খোলে প্রতিষ্ঠানটি। গ্রাহকের আবেদনের ভিত্তিতে একই বছরের জুলাইয়ে জামানত ছাড়াই 9 কোটি টাকার বিনিয়োগ সুবিধা দেয় এক্সিম ব্যাংক। পরের বছর ঋণ সুবিধা বাড়িয়ে করা হয় 270 কোটি টাকা। মদিনা ডেটস অ্যান্ড নাটস ব্যবসা শুরু করে 2020 সালের জুলাইয়ে। 2022-এর মে মাসে গ্রাহকের আবেদনে জামানত ছাড়াই 75 কোটি টাকা বিনিয়োগ সুবিধা দেওয়া হয়। কয়েক ধাপে ঋণ বাড়িয়ে প্রায় 550 কোটিতে উন্নীত করা হয়। জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিএফআইউর প্রতিবেদনে। বিশ্লেষকরাও বলছেন ব্যাংকিং নীতিমালা নয়, এখানেও কাজ করেছে প্রভাব। সম্পূর্ণভাবে বেআইনিভাবেই করা, কারণ এমনি তো ব্যাংকিং নর্মস হচ্ছে যে একটা কোম্পানি আজকে অ্যাকাউন্ট খুললে কালকেই লোন পাবে না। কোম্পানিকে আপনি অবজার্ভ করতে হবে। সাধারণত ব্যাংক শুরু করে একটা স্বল্প অ্যামাউন্ট থেকে, তারপর আস্তে আস্তে বাড়ায়, এটা হচ্ছে প্রসেস, তাই না? তো এটা না করে আপনি কোম্পানি ফর্ম করলেন সেদিন, পরের সপ্তাহে অ্যাকাউন্ট ওপেন করলেন, তারপরের সপ্তাহে আপনি 9 কোটি টাকা দিয়ে দিলেন, তাই না? তারপরের বোর্ড মিটিং আবার 270 কোটি টাকা হয়ে গেল। এগুলো তো আজগুবি কথাবার্তা। প্রতিষ্ঠান দুটির চলতি হিসাবে জমা হওয়া টাকা উত্তোলন করে নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে জমা করার তথ্যও পেয়েছে বিএফআইইউ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য হতে না পেরে এখন ইউরোপের জন্য আলাদা সেনাবাহিনী চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগে উদ্বিগ্ন ইউরোপ আয়োজন করছে জরুরি সম্মেলন। অবশ্য শত্রু মিত্র সবার সাথে যোগাযোগে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের মূল এজেন্ডা ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতা যে ইউক্রেন সহ ইউরোপের অনেক দেশেরই পছন্দ হচ্ছে না, সেটি বেশ স্পষ্ট হয়েছে এই সামিটে। ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংঘাত 3 বছরে পৌঁছানোর পরও জেলেনস্কির সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা নেই। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট জেলেনস্কি। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনকে বাদ দিয়েই ইউরোপের দেশগুলোর সেনাদের নিয়ে আলাদা বাহিনী গড়ার আহ্বান ইউক্রেনীয় প্রেসিডেন্টের। অনেক নেতাই বিভিন্ন সময় বলেছেন ইউরোপের নিজস্ব সেনাবাহিনী প্রয়োজন। আমিও বিশ্বাস করি সেই সময় এসে গেছে। ইউরোপে শুধুমাত্র আমাদের সেনাবাহিনীর আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, তাই আমাদের ছাড়া রাশিয়াকে ঠেকানো সম্ভব নয়। এটাই এখন বাস্তবতা। গুঞ্জন শোনা যাচ্ছে ইউক্রেনকে উপেক্ষা করে শান্তি আলোচনায় অগ্রসর হচ্ছে ওয়াশিংটন। সৌদি আরবে রুশ প্রতিনিধিদের সাথে কয়েকদিনের মধ্যেই বৈঠকের কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। কিয়েভের দাবি সেখানে আমন্ত্রণ জানানো হয়নি তাদের। ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া যে কোনো চুক্তি প্রত্যাখ্যানের হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কি। ইউরোপের ভবিষ্যৎ ইউরোপকেই নির্ধারণ করতে হবে। আমাদের সব ক্ষমতাই আছে, শুধু প্রয়োজন একজোট হওয়া, যাতে সহজেই কেউ আমাদের অগ্রাহ্য করতে না পারে। আমাদের অংশগ্রহণ ছাড়া কোনো চুক্তি হলে সেটি কখনোই মেনে নেওয়া যাবে না। এদিকে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ফোনালাপকে শান্তি প্রতিষ্ঠার পথে বড় অগ্রগতি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে শত্রু মিত্র সবার সাথে আলোচনাকে গুরুত্ব দিচ্ছে তারা। আমরা দায়িত্ব নিয়েছি 25 দিন হয়েছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে ফোনালাপ করেছেন, যা বাইডেন 3 বছরেও করতে পারেনি। আপনার পছন্দ হোক বা না হোক, শত্রু মিত্র সবার সাথে আপনার কথা বলতে হবে। ইউরোপের দেশগুলোকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র যেভাবে শান্তি আলোচনা চালাচ্ছে, তাতে উদ্বিগ্ন অঞ্চলটির নেতারাও এই ইস্যুতে আগামী সপ্তাহেই জরুরি সম্মেলন আয়োজন করা হবে প্যারিসে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।